প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের পাঠ উপপাদ্য 15। যেই উপপাদ্যটি যে কোনো পরীক্ষার জন্য জেএসসি লেভেলে মানে নবম দশম শ্রেণীর যে কোনো পরীক্ষা অর্থাৎ প্রি টেস্ট, টেস্ট, ফাইনাল, যে এসএসসি ফাইনাল, যে কোনো পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে এই উপপাদ্য 15। তো উপপাদ্য 15-র সাধারণ নির্বাচনটা আসলে উপপাদ্য 15 নাকি 16 এটা মুখস্থ রাখবে না, মুখস্থ রাখতে হবে সাধারণ নির্বাচনটা। আসলে অনেকের ক্ষেত্রে এমন ঘটনা ঘটে যে উপপাদ্যটা মুখস্থ করে গেল, কিন্তু পরীক্ষায় সে বুঝতে পারলো না কোন উপপাদ্যটা পরীক্ষায় আসলো। আর সৃজনশীল পদ্ধতিতে তো মুখস্থ দিয়ে কোনো কাজই চলে না। সুতরাং তোমাদের কি করতে হবে, আজকের যেই উপপাদ্যটা আমি এখন তোমাদেরকে বোঝাবো, তোমাদের গভীর মনোযোগ দিয়ে এই ক্লাসটি দেখতে হবে, উপভোগ করতে হবে, তবেই তোমরা এই উপপাদ্যটা চিরজীবনের জন্য শিখতে পারবে আর কখনোই ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে লাইভ সেশনে যুক্ত আছো, তোমরা এই ক্লাসটি সবার সাথে শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধু সহ সবাই একসাথে ক্লাসটি উপভোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপপাদ্য 15 হচ্ছে, উপপাদ্য 15 সাধারণ নির্বাচনটা কি? একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্য হবে তার অর্ধেক, মানে তৃতীয় বাহুর অর্ধেক। তো এই কথাগুলি আমি গণিতের ভাষায় আজকে উপস্থাপন করব। এই যে আমি বাংলা ভাষায় বর্ণনা করলাম একটা উপপাদ্য বা একটা সিদ্ধান্ত, এটা আমরা আজকে প্রমাণ করে দেখব গণিতের ভাষায়। তো এটা প্রমাণ করার জন্য প্রথমে আমার এই বর্ণনা অনুযায়ী একটা চিত্র আঁকতে হবে, ত্রিভুজ আঁকতে হবে, যে কোনো একটা ত্রিভুজ আঁকতে হবে। আমি ত্রিভুজটা একটু বড় করে আঁকি যাতে সবাই ভালো করে দেখতে পারো। আমি একটু বড় করে আঁকি একটা ত্রিভুজটা এইখানে আঁকি। এইখানে একটা ত্রিভুজ আঁকলাম, যে কোনো একটা ত্রিভুজ আঁকলাম। ত্রিভুজটার নাম দিব আমি এ বি সি। যে কোনো ত্রিভুজ আমরা নাম দিব এ বি সি। তাহলে এই বর্ণনা অনুযায়ী আমাকে কি করতে হবে? বর্ণনায় ছিল ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে, দুই বাহু বলতে আমি ধরলাম এ বি বাহু আর হচ্ছে এসি বাহু, যে কোনো দুই বাহু, এ বি বাহুর মধ্যবিন্দু ধরলাম, এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এই দুইটা মধ্যবিন্দু নিলাম, দুই বাহুর মধ্যবিন্দু নিলাম। তো প্রশ্নটা হচ্ছে কি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তা তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যে তার অর্ধেক হবে। তাহলে আমরা যদি প্রশ্নের মধ্যে লেখা আছে যে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ বা যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় একই কথা, তাহলে আমাদের বিশেষ নির্বাচনে এই কাজটা করতে হবে, ডিই যোগ করতে হবে বিশেষ নির্বাচনে। যদিও তোমাদের বইতে এই যোগ করাটা অঙ্কনের মধ্যে নিয়ে গেছে, তো আমরা যদি পরে যোগ করি তাহলে আমরা ডিই রেখাংশের কথা আগে কিভাবে বলবো? যেহেতু আমাদের
প্রমাণ করতে হবে যে ওইখানে লিখতে হবে ডিই সমান্তরাল বিসি, ডিই সমান হাফ বিসি। ওই কথাটা যেহেতু ডিই লিখতে হবে, তাহলে আমাদের ডিই রেখাংশটা আগেই তৈরি করে নিতে হবে বিশেষ নির্বাচনে। তো আমরা এখন এইটুকু থেকে বিশেষ নির্বাচন লিখতে পারবো। বিশেষ নির্বাচন লেখার সময় যেহেতু এই চিহ্নগুলি, এই অক্ষরগুলি আমি আমার মন মতো বসাইছি, সেই কারণে লিখতে হবে মনে করি। বিশেষ নির্বাচনটা শুরু করতে হবে কি মনে করি দিয়া। বিশেষ বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন হচ্ছে মনে করি। মনে করি কি লিখবা? মনে করি ত্রিভুজ এবিসি। মনে করি একটা ত্রিভুজের নাম হচ্ছে এবিসি। মনে করি ত্রিভুজ এবিসি এর, যেহেতু প্রশ্নের মধ্যে লেখা আছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, আমাকে এখানে উল্লেখ করতে হবে এবিসি ত্রিভুজের কোন দুই বাহুর মধ্যবিন্দু কি, এটা উল্লেখ করতে হবে। তাহলে মনে করি ত্রিভুজ এবিসি এর দুই বাহু হচ্ছে কি এবি বাহু আর এসি বাহু। এবি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এবি ও এসি বাহুর মধ্যবিন্দু। যেহেতু দুইটার কথা আমি একসাথে বলতেছি, তাহলে আমাদের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, যথাক্রমে ক্রমটা ঠিক রাখতে হবে। লিখতে হবে কি যথাক্রমে, যথাক্রমে, যথাক্রমে বলতে এবি বাহুর মধ্যবিন্দু কোনটা আগে লিখতে হবে। যথাক্রমে এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি ও এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। এইটুকু হচ্ছে একটা বাক্য। বাক্যটা হলো কি মনে করি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তারপরে আমার কি করতে হবে? এই ডি ও ই যোগ করতে হবে। তারপরে লিখবা, এখানে আমি ইয়া দিতে পারি, দাঁড়িয়ে দিতে পারি। তারপরে লিখবা ডি কমা ই যোগ করি, যোগ করি। এটা একটা এইটুকু একটা বাক্য। এইবার আমাদের আসল কথায় আসতে হবে, কি প্রমাণ করতে হবে। আমরা কি প্রমাণ করব এই কথাটা বাংলায় ছিল আগে, এখন আমাদের গণিতের ভাষায় লিখতে হবে। বাংলায় ছিল কি যে দুই বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায়, কি রেখাংশ পাওয়া গেল? ডিই রেখাংশ পাওয়া গেল, ডিই রেখাংশ। এই ডিই রেখাংশটা কি হবে? তৃতীয় বাহুর সমান্তরাল। তৃতীয় বাহু কোনটা? আসলে আমি তো এখানে প্রথম দ্বিতীয় এরকম চিহ্নিত করি নাই, তাহলে তৃতীয় বাহুটা কোনটা হইল? তৃতীয় বাহু হইল, ত্রিভুজের তো বাহু তিনটা, এর মধ্যে প্রথম দুইটার কথা বলা হয়েছে দুই বাহুর মধ্যবিন্দু, এ বি আর এসির কথা বলা হয়েছে। তাহলে যে বাহুটা বাকি রইল এটাই হচ্ছে তৃতীয় বাহু। তাহলে তৃতীয় বাহুর মানে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ হচ্ছে ডিই সমান্তরাল হবে। তৃতীয় বাহু হচ্ছে বিসি। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি ডিই সমান্তরাল বিসি। ডিই সমান্তরাল, আমি গণিতের ভাষায় লিখলাম, সমান্তরাল চিহ্ন দিয়ে লিখলাম। এটা প্রমাণ হবে। এবং এবং আরেকটা জিনিস প্রমাণ করতে হবে, মানে এই দুইটাই এখানে দেখাইলাম সমান্তরাল প্রমাণ করতে হবে। আবার এই ডিই রেখাংশটাই তৃতীয় বাহুর অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। এবং ডিই সমান হবে কি তৃতীয় বাহুর অর্ধেক, মানে হাফ বিসি। বিষয়টা আমাদের প্রমাণ করতে হবে, এই দুইটা বিষয় প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমার এখন কি করতে হবে? একটু অঙ্কন করে নিতে হবে। তোমরা জানোই কিছু কিছু উপপাদ্যে অঙ্কন থাকে, আবার কিছুগুলিতে অঙ্কন থাকে না। আমার বিশ্বাস তোমরা যদি একটু মনোযোগ সহকারে আজকে ক্লাসটা দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা এই আজকের উপপাদ্যটা খুব ভালো করে শিখতে পারবে এবং দীর্ঘদিন মনে থাকবে তোমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা অঙ্কনে। অঙ্কনটা আমরা কি করব?
অঙ্কন অঙ্কন তোমাদের বইতেও দেওয়া আছে বিষয়টা। অঙ্কন হচ্ছে এই ডিই যে রেখাংশটা আছে, এই ডিই রেখাংশে এই দিকে আমি ডান দিকে বর্ধিত করব। যেহেতু ডান দিকে বর্ধিত করবে তাহলে লিখতে হবে ডিই, মানে ডি থেকে ইর দিকে গিয়ে আর একটু সামনে। আর যদি আমি এই দিকে বর্ধিত করতাম তাহলে হয়তো ই কে এই বর্ধিত করব। আমি লিখব ডিই রেখাংশকে ডিইর পরে কি অক্ষরটা আসে, সিরিয়ালে আসে এফ। তাহলে আমরা ডিই রেখাংশকে এফ পর্যন্ত বর্ধিত করব। এফটা কোনখানে হবে, এফটা কোন জায়গায় হবে, এমন জায়গায় হবে যাতে এই ডিই যতটুকু আরো এতটুকু লম্বা, মানে এত দৈর্ঘ্য পর্যন্ত বৃদ্ধি করে আমি এখানে বিন্দু। তাহলে এটা লিখতে হবে, অঙ্কনটা কিভাবে লিখতে হবে, যে ডিই রেখাংশকে এফ পর্যন্ত বর্ধিত করি, যেন যেন ডিই সমান ইএফ হয়। এই যে ডি থেকে ই পর্যন্তটুকু, ই থেকে এফ পর্যন্ত ততটুকু হবে, এই কথাটুকু লিখতে হবে। এবং সিই, এই যে সি এর সাথে এফ যোগ, সি এফ যোগ করি, এইটুকু লিখবো। অঙ্কনের মধ্যে লিখবো যে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি, এফ পর্যন্ত বর্ধিত করি, যেন এফ বর্ধিত করি, যেন ডিই কে, এই যে ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করি, যেন যেন কি হয়, ডিই সমান ই, যেন ডিই সমান ই হয়। এটা হলো একটা বাক্য। আমার অঙ্কনে দুইটা বাক্য থাকবে, একটা হচ্ছে বর্ধিত করা আর একটা হচ্ছে সি আর এফ যোগ করা। তাহলে এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান ইএফ হয়। তারপরে কমা দাঁড়িয়ে দিয়ে লিখবে সি কমা এফ, সি কমা যোগ করি, এই হচ্ছে অঙ্কন। অঙ্কন হয়ে গেল। এইবার আমরা আসব প্রমাণের মধ্যে। তো প্রমাণের যে বিষয়টা, প্রমাণটা আমরা যে কোনো উপপাদ্য প্রমাণ করতে আর আগের কিছু উপপাদ্য সিদ্ধান্ত হিসাবে বা সূত্র হিসাবে জানা থাকতে হয়। ধরো তুমি যে কোনো একটা জায়গায় যাবে, এই ক্ষেত্রে তোমাকে যদি আমি এইখান থেকে বর্ণনা দিতে চাই কোন জায়গায়, তখন কিন্তু তোমার পরিচিত কোনো একটা জায়গার রেফারেন্স বলতে হবে যে এই অমুক জায়গা থেকে তুমি দিকে বা দক্ষিণ দিকে এতটুকু যাওয়ার পরে ওই জায়গা পাবে, এরকম একটা পরিচিত রেফারেন্স টানতে হয়। তো এরকম উপপাদ্য, যে কোনো উপপাদ্য প্রমাণের ক্ষেত্রেও কিন্তু এর আগের কোনো সিদ্ধান্ত তোমাদের জানা থাকতে হবে, উপপাদ্য জানতে হবে। যেমন আজকের এই উপপাদ্যটা প্রমাণ করতে আমার আগের যে বিষয়গুলি জানা থাকতে হবে, এটা একটু বলি। জানা থাকতে ত্রিভুজ কিভাবে সর্বসম প্রমাণ করতে হয়। দেখো ত্রিভুজ এডি হচ্ছে সিইএফ, এই যে দুইটি ত্রিভুজ, এই দুই ত্রিভুজ আমার প্রমাণ। তা দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে কি কি আইটেম সমান থাকতে হবে। আচ্ছা, তারপরে একটা সামান্তরিক কাকে বলে বা সামান্তরিকের ধর্ম, এই সামান্তরিকের আমি বলি সিরিয়ালি, যে ত্রিভুজ সর্বসম হয় কিভাবে, যদি দুইটা ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়। একটির দুই বাহু অন্তর্ভুক্ত কোণ আরেকটার দুই বাহু অন্তর্ভুক্ত কোণের সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। এই কাজে লাগাবো। আবার যে চতুর্ভুজটি বিপরীত বাহু সমান্তরাল তাকে বিসিএফডি সামান্তরিক হিসাবে প্রমাণ করব। তো সামান্তরিক প্রমাণ করতে কি লাগবে,
চতুর্ভুজ দুইটি বিপরীত বাহু সমান ও দেখাইতে হবে। তো এই সামান্তরিকের আবার যে দুইটি সমান ও সমান্তরাল হলে সামান্তরিক হয়, আর সামান্তরিকের অপর বাহু সমান ও সমান্তরাল হয়। দুইটা বাহু বিপরীত দুইটা বাহু সমান্তরাল দেখায়া ডিক্লার দিব চতুর্ভুজটি সামান্তরিক। যখন ডিক্লার দিতে পারবো চতুর্ভুজটি সামান্তরিক, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে তাহলে অপর এইখান থেকে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ এটা। আমরা যদি একবার শেষ থেকে বর্ণনা করতে চাই, যে আমরা শেষ ফিনিশিংটা দিব যে ডিই সমান্তরাল বিসি। তো এটা সমান্তরাল হবে কখন? আমি সামান্তরিক ডিক্লার দিতে পারি। তো সামান্তরিক সমান্তরালও লিখতে পারি। ডিইটা তো যে ডিএফ বাহুর অর্ধেক, ডিএফ বাহুর অর্ধেক, সি বাহুরও অর্ধেক। এইভাবে আমরা প্রমাণ করব। তাহলে কি করতে হবে? আগে এই প্রমাণ করার জন্য আমার কি লাগবে? বাহু সমান ও এইটা দেখানোর ত্রিভুজ দুইটি দেখাইতে হবে। কারণ ত্রিভুজ দুইটি লাগবে হচ্ছে যে এইখানে দেখো যে অঙ্কনের মধ্যে দুইটা সমান করছি, আবার বিশেষ নির্বাচনে লেখা আছে এ বি বাহুর মধ্যবিন্দু ডি ই। তো এসি বাহুর মধ্যবিন্দু যদি হয় তাহলে ই সমান হবে। তাহলে এই সমান সিই, ডি সমান পাইলাম। এই যে অন্তর্ভুক্ত কোণ, এই অন্তর্ভুক্তটা হবে বিপরীত কোণ হিসাবে। তাহলে আমরা সর্বসম। তো শিক্ষার্থী বন্ধু দেখে নিচ্ছি কে কে আছো এবং কারো মন্তব্য আছে কিনা আমি দেখে নিচ্ছি। তো দেখা যাচ্ছে সুলতানা ম্যাম, শিরিন, শিক্ষাত করে কি নরসিংদী অনলাইন পাঠশালা পক্ষে কোনো একজন, অনেকে আমার সাথে যুক্ত আছে ক্লাস আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য এবং আমাকে দেখার জন্য, আমার এই ক্লাসটি উপভোগ করার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি চলে যাচ্ছি আমার পরবর্তী আলোচনায়। আমরা শুরু করব প্রমাণ শুরু করব। আমার আসলে বোর্ডে জায়গা সংকুলন না হলে কিছু মুছতে হবে। আমি প্রমাণটা শুরু করি এখান থেকে। প্রমাণ লিখবো আমি এখানে। প্রমাণের আমার তোমরা দুইটি ভাগে ভাগ করে নিতে পারো। প্রমাণটাকে দুইটি পর্বে ভাগ করা আছে। দুইটা পর্ব কি? একটা পর্বে হইল দুইটি ত্রিভুজ বানায়া এইখান থেকে একটা সিদ্ধান্ত নিব। পর্বে এই চতুর্ভুজ ডিক্লার দিয়ে আমরা ওইখান আমাদের আসল যেটা প্রমাণ করতে হবে ওইটা সিদ্ধান্ত নিব। প্রথম পর্বে দুইটি সর্বসম বানানো, আর দ্বিতীয় পর্বে এই চতুর্ভুজটাকে সামান্তরিক বানানো হচ্ছে আমাদের মনে রাখার একটা কৌশল। দুইটা মেইন যদি মনে রাখো, প্রথম পর্বে ত্রিভুজ সর্বসম, দ্বিতীয় পর্বে চতুর্ভুজটাকে সামান্তরিক বানাবো। এই হচ্ছে আমার প্রমাণটা কৌশল। তো প্রথম পর্বে আমরা কি করব? সর্বসম বানাবো। সর্বসম আমার লিখতে হবে ত্রিভুজের হবে কোন দুইটা ত্রিভুজ। প্রমাণের শুরুতে লিখব ত্রিভুজ এডিই, এডিই এই ত্রিভুজ, ত্রিভুজ সিই এর মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে সমান আমি লিখব। এই দুইটা ত্রিভুজের মধ্যে সমান হচ্ছে এই সমান সি, এই সমান সিই, এই সমান সিই। এটার কাজ কি দেওয়া আছে? এটা দেওয়া আছে বলতে সরাসরি দেওয়া বিন্দু
বিন্দু দেওয়া, তাহলে আমাদের এটা লিখবো ডি সমান সমান ই, এটা কি লিখবো আমরা, কি আগে ছিল না, এটা আমরা অঙ্কন করছি, তাহলে এটা লিখবো অঙ্কন বাহু সমান দেখাইলাম। এবার যদি দেখাইতে পারি ত্রিভুজের অন্তর্ভুক্ত কোণ এইটা, আর এই অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা, এখন আমরা সমান লিখতে পারি বিপ্রতীপ কোণ হিসাবে। অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত লিখলে হবে কোণের চিহ্ন, অন্তর্ভুক্ত কোণ, এই যে কোণ বলতে কমন অক্ষরটা থাকবে মধ্যে, এ ই ডি কোণ, এ ই ডি কোণ সমান হবে অন্তর্ভুক্ত কোণ কি হবে, কমন বাহু কোনটা, বিন্দু হচ্ছে ই বিন্দু, এর মধ্যে থাকবে সি ই এফ, সি ই এফ কোণ। ত্রিভুজের মধ্যে দুই বাহু সমান দেখাইলাম এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দুইটাও দেখাইলাম, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, এবার ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ, যে দুইটা ত্রিভুজের নাম লিখছিলাম ই, ত্রিভুজ এ ডি ই সর্বসম, সর্বসম এরকম সর্বসম চিহ্ন হবে সম, ত্রিভুজটার নাম কি, ত্রিভুজ সি ই এফ, সি ই এফ। আমরা প্রথম পর্বটা মোটামুটি শেষ করছি। মোটামুটি আমরা যে দুইটা ত্রিভুজ সর্বসম বানাইলাম, সর্বসম প্রমাণ করলাম, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা তিনটা আইটেম সমান ডিক্লার দিলাম। ডিক্লার দিলাম মানে আমাদের যে আরো আছে ত্রিভুজ, একটা আইটেম থাকে, তিন বাহু তিন কোণ, তিন আইটেম সমান দেখাইলাম, আরো যে তিনটা আইটেম রয়েছে ওই তিনটা আইটেম আমাদের স্থাপন করতে হবে যে অতএব কি আইটেমগুলিও সমান, এটা আমরা লিখতে পারবো। যাই এই লেখাগুলি একটু মুছে দেই, আমাদের ত্রিভুজ দেওয়ার পরে এখন আমরা আর কি কি সমান আছে, এডি, এডি সমান কি হবে, এই যে এখানে ডি বিন্দু ছিল, এডি হবে যেটা বাকি আছে সিএফ বাহু, এডি সিএফ, এটা আমরা সিদ্ধান্ত হিসেবে পাইলাম। আমরা এটাকে আরেকটু যে কি লিখতে পারি, এডির পরিবর্তে বিডি, আমাদের যেহেতু পরবর্তী নিয়ে আসতে হবে বিডিতে, এডির পরিবর্তে বিডি সমান কি হচ্ছে সিএফ। একটা লেখলাম সিদ্ধান্ত, দুইটা ত্রিভুজ সর্বসম বিধায় বাহু দুইটা সমান, এবং লিখবো, এবং দিয়া লিখবো যে আরো যে আমি একটা কোণ সমান, আরো যে দুইটা কোণ বাকি আছে, যদিও আমার দুই কোণ বাকি আছে, দুই কোণের মধ্যে হওয়ার কথা, যেহেতু তোমাদের বইতে দুই কোণের কথাই লেখা আছে এবং বেশি গ্রহণযোগ্য দুই কোণের কথাই লিখবে তোমরা, এবং কি লিখবে বাকি যে কোণগুলি ছিল বাকি কার সমান কোনটা, এটা তো সহজে বুঝতে পারো। এই যে বাহু, এই বাহু সমান বাহু, কোণগুলি সমান দিয়ে লিখতে পারো যে বিপরীত কোণ, নতুন একটা অক্ষর বসাইলে হবে এসি, এই সমান সিএফ,
সমান সি, তাহলে বিপরীত কোণ হচ্ছে এইটা, এবং এ হবে কি আর সিই বাহুর বিপরীত কোণ হবে সি এফ ই কোণ, সি এফ ই কোণ বাদ রয়েছে কোণ বিপরীত কোণ ডি এর বিপরীত কোণ কোনটা, ডি ডি এ ই কোণ সমান হবে কি যে ইএফ এর বিপরীত কোণ, ই এফ বিপরীত কোণ হচ্ছে সি এফ কোণ, ই সি এফ কোণ। এখন কোণের বিপরীত মানে কোন কোণের সমান কোন কোণ লিখবা, কোন বাহুর সমান কোন লিখবা, এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে বাহুগুলো লেখা আছে বিপরীত কোণ লিখলেই হবে। এই বাহুর বিপরীত কোণ সমান হবে এই বাহুর বিপরীত কোণ, বিপরীত কোণ সমান হবে এই বাহুর বিপরীত কোণ। দেখো এই যে কোণগুলি লিখলাম, এই কোণ, দেখো এই দুইটা কিন্তু ডিএফ ছেদকের নিচে উপরে একটা, ডিএফ ছেদকের বিপরীত পাশে দুইটা কোণ, যেই কথাটা তোমাদের বইতে লেখা নাই। ই কোণ ডিএ সমান লিখছি এই কোণ, এই দুইটা কোণ দেখো এসি বিপরীত পাশে অবস্থিত দুইটা কোণ, কিন্তু কিন্তু তারা বলতে আর এই দুইজন কিন্তু তারা এই ছেদকের বিপরীত, কিন্তু তারা ডিএফ পরের দুই হচ্ছে কি ছেদকের, কিন্তু তারা হচ্ছে ডিএফ ছেদকের বিপরীত পাশে, আর এই দুইজন হচ্ছে কি ছেদকের বিপরীত পাশে অবস্থিত, এফএসি ছেদকের লিখবা ছেদকের বিপরীত পাশে বিপরীত পাশে অবস্থিত একান্তর কোণ। আসলে রূপ কোণ যখন শিখছিলাম অর্থ ছিল যে দুইটি সমান্তরাল রেখাকে ছেদ করলে ছেদকের বিপরীত পার্শ্বস্থ অন্তরকে একান্তর কোণ বলা হয়। একান্তর একটা ছেদক দুইটা কোণ একান্তর কোণ, তাহলে তাদের বাহু দুইটা কি হয় সমান্তরাল হয়। এই হিসেবে আমরা লিখতে, এই যে দুইটা দেখাইলাম, একটা কোণ দেখাইলে তারপরে আমি বেশি গ্রহণযোগ্য হওয়ার দুইটি কোণ সমান দুইটি একান্তর ছেদক, কিন্তু ছেদক যাই হোক আর ডিএফই হোক দুইটা হচ্ছে এডি আর আমরা লিখতে পারবো অতএব এডি সমান সিএফ। এই দুইটি কোণ লেখার বহিস্থ বাহু দুইটা সিএফ, আর এই দুইটা কোণ লেখার বেলায়ও বহিস্থ বাহু দুইটা হচ্ছে, তাহলে এডি আর সিএফ হবে কি সমান্তরাল না, কোণ হিসাবে সমান হয় না, যে একান্তর সমান হইছে বাহু দুইটা সমান্তরাল, এই কারণে আমি লিখতে পারছি এডি সমান্তরাল সিএফ। এডি যদি সমান্তরাল হয় তাহলে এবি বাহুটা পুরাটা সমান্তরালের ক্ষেত্রে, কিন্তু সমান্তরালের ওইটাই কিন্তু সমান্তরাল হয়। এবি সমান্তরাল সি, সমান্তরাল এডি আর এবি একই রেখায় অবস্থিত। এবার যদি লিখি বা এবির যদি সমান্তরাল, তাহলে আমরা বিডি এবির একটা অংশ বিডি লিখতে পারি, বিডি সমান্তরাল সিএফ। দেখো
বিডি সমান্তরাল সিএফ পাইলাম। এর আগে কি পাইছিলাম? আগে পাইছিলাম এখানে এই যে বিডি সিএফ, বিডি সমান সিএফ আর বিডি সমান্তরাল সিএফ। তাহলে চিন্তা করো একটা চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে আমরা কি লিখতে পারি? চতুর্ভুজটি সামান্তরিক লিখবো। অতএব অতএব বি এফ ডি, অতএব বি এফ একটি সামান্তরিক, সামান্তরিক। এটা সিদ্ধান্ত নিলাম। বন্ধুরা আমি এই অংশটুকু এবার মুছে দেই। আমার দ্বিতীয় পর্বের যে আসল কাজটা এখানে আমরা চলে আসবো। যেহেতু বিসিএফডি সামান্তরিক ডিক্লার দিতে পারলাম, তাহলে সামান্তরিকের অপর বাহু দুটিও সমান ও সমান্তরাল হয়। আমরা সমান ও সমান্তরাল কথা দুইবারে লিখবো। আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? অতএব এই বিসিএফডি সামান্তরিক, এটা আমি কার ভিত্তিতে লিখছি? দুইটা বাহু সমান ও সমান্তরাল বিধায়। তাহলে আমরা এখন কি অপর বাহু দুটিও সমান ও সমান্তরাল লিখব। অপর বাহু দুটি সমান্তরাল লিখব আগে। ধরো অতএব ডিএফ মানে উপরের এই বাহু আর এই বাহু ডিএফ সমান্তরাল হবে কি? ডিএফ সমান্তরাল হবে সম্পূর্ণ ডি লিখতে পারি, কারণ সমান্তরালের বেলায় বাহু লম্বা খাটো করলে সমস্যা নাই। তাহলে ডিএফ এর পরিবর্তে কি লিখতে পারি? ডিই সমান্তরাল, সমান্তরাল কি লিখবো? বিসি। এবং কি লিখবো? এই যে বলছিলাম যে অপর দুটিও সমান ও সমান্তরাল হয়। তাহলে আমরা সমান্তরালের কথাটা উল্লেখ করতে হবে এখন। তাহলে আমরা এবং দুইটি সমান্তরাল এবং সমান, তা সমানের কথাটা আমরা লিখব এফ সমান ডিএফ সমান বিসি। বা দিয়ে কি লিখব? ডিএফটাকে আমরা দুইটি অংশে ভাগ করতে পারি। ডিই প্লাস ইএফ সমান লিখতে পারি বিসি। এই যে ডিএফটাকে দুইটা ভাগে করতে পারি, ডিই প্লাস ইএফ আর ডিই আর ইএফ তো সমান, আমি ডিই প্লাস ইএফ এর পরিবর্তে ডিই লিখতে পারি, সমান হবে কি? বিসি। বা এখানে কি দিলাম? দুইটা ডিই 2ডিই সমান বিসি, বা ডিই লিখবো ডিই সমান হাফ বিসি। মানে এই টুটা ভাগাকারে বসে গেলে কি হয়? ভাগাকারে নিচে থাকা আর হাফ আকারে আগে থাকা সমান পাইলাম হাফ বিসি। দেখা যায় এটা পেলাম সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। আমাদের যেটা প্রমাণ আমরা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিই। বাড়ির কাজটা হচ্ছে তোমরা এই উপপাদ্যটা আমার মতো করে আমি বুঝাইলাম, তোমরা বইয়ের সাথে তুলনা করে দেখবে। বইয়ের থেকে অবশ্যই কিছু না কিছু আছে, আর তোমরা ইচ্ছা করে আরেকটু মানে নিজের মন মতো করে, যাতে বইয়ের সাথে ভিন্ন হুবহু বইয়ের মতো না লিখে যতটুকু যুক্তিসঙ্গত, যতটুকু ভিন্নভাবে এটা প্রমাণ করা যায়, এভাবে তোমরা একটা এক পৃষ্ঠার কাগজে লিখে একটা সেন্ড করবে। আমি ঝাড়টা খুব সুন্দর দেখে আমি এই ছবিটা আমরা প্রকাশ করব। এটাই হবে তোমাদের বাড়ির কাজ এবং ভার্চুয়াল পুরস্কার। তোমাদের এই ইয়েটা আমি
শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিজেদের মন মতো করে লিখে ছবি ইনবক্স করো। এটা পরবর্তী ক্লাসের আমাদের জন্য এটা একটা হবে ভার্চুয়াল পুরস্কার। সেই পুরস্কার পাওয়ার জন্য করো। আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।